আমরা ঠিকমতো মাছ পাই না, মাংস পাই না, ডিম খাওয়ার সামর্থ্য আমাদের বাঙালিদের হারিয়ে গেছে। আমরা ঠিকমতো তেল কিনে নিতে পারছি না, আলু খেয়ে দিন পার করব সেই আলু আমরা ঠিকমতো পাচ্ছি না। আমরা বারবার মেধাজাতি তৈরি করেছি, শিক্ষিত তৈরি করেছি, কিন্তু কোন শিক্ষায় আমরা পৌঁছাইছি? যখন আমরা দুটো মানুষের সামনে দুটো কথা বলতে হবে, সঠিক জবাবে কথা বলতে পারি না। যারা দেশ চালাচ্ছে আমরা দেখছি খুব চালাচ্ছে, শেষমেশ আমরা যারা ভিকটিম হচ্ছি, আমরা কিন্তু ভিকটিম পরিবাররা কিছু পাচ্ছি না। খাবার মানে স্বর্ণ কিনে খাচ্ছি, তো স্বর্ণ কেনার যোগ্যতা তো আমাদের সকলের হয়নি, আমরা ইমিটেশনেও পার করতাম। তো যাই হোক, সেটা তো এখন করতে পারছি না। হ্যাঁ, মানে আমাদের এমন হয়েছে যে আমরা চাল কিনতে পারলে ডাল কেনার স্বাদটা আর মেটাতে পারছি না। ডাল দিয়ে ভাত খাবো, তো ডালেতে তো আবার মশলাপাতিও লাগে, তেলও লাগে। তো তেলের যে এত দাম, তো কিভাবে ম্যানেজ করব? আমি যদি নিজে গৃহিণী হই, বা আমি একজন মা হই, বা আমি একজন মেয়ে হই, আমি ঘরের ব্যবস্থাটা যেটা দেখি, যে মা যখন কিছু কেনাকাটা করতে যায়, সুচি ওই 500 টাকায় কিছু হবে না রে মা, ওই 3 পদের সবজি আনতে গেলেই তো এই অবস্থা, তো একবেলা খাবি আর একবেলা তো আর খাবার পাচ্ছিস না। ব্যাপারটা এরকম যে আমার প্রতিদিনের আর্নিং হওয়া উচিত 3 থেকে 5,000 টাকা, নিম্নবিত্তদের কথা বলছি। তাহলে বর্তমান প্রাইস হাইকের সাথে ওরা অ্যাটেনশন দিয়ে চলতে পারবে, ওদের কোনো সমস্যা হবে না, ওদের কোনো মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা। এই যে এই ছেলেপেলেরা বারবার যে এই ছাত্র বৈষম্য এন ত্যান কথা, কিছু না, কিছু কথা হলো দেশের মানুষের ভিতরে অরাজকতা তৈরি করার জন্য একটি কারণ দাঁড়িয়েছে, সেটা হলো আমাদের সহজলভ্য যে খাবার, দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা সহজলভ্যভাবে পাচ্ছি না, যেটা পাওয়া দরকার। যেমন আপনি আপনার প্রতিদিনের অফিসে যেতে যাচ্ছেন, আপনার 4টা কাজ করে যেতে হবে। এক হলো আপনি ঘুম থেকে সঠিকভাবে উঠছেন, আপনি নাস্তা করছেন, আপনি তারপরে নিজে যে সামনের যে আপনার গেটিংসটা, এটা নিয়ে আপনাকে বেরোতে হবে। সেই গেটিংস আপনার কী লাগছে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আপনার সঠিকভাবে একটা নাস্তা করতে গেলে, প্রতিটা চাকরিজীবী বলেন, পরিশ্রমী যে হোক, সকালে যদি আপনি রাজার মতো খান, তাহলে সারাদিন আপনি সঠিকভাবে পরিশ্রম করার জন্য যে মেধাটুকু, সেই মেধা পরিশ্রম আপনি করতে পারবেন। এবং কায়িক শ্রম যদি করতে চান, তাহলে আপনাকে আরও বেটার ইনটেক করতে হবে। আপনি ইনটেক করতে যদি না পারেন, তাহলে আপনি দুর্বলতা নিয়ে তো আপনি সব করতে পারেন না। যারা পরিশ্রম করছেন শারীরিকভাবে, তাদেরকে আমি এটা নিশ্চিত করতে চাই, তারা যেন সঠিকভাবে প্রোটিন খেতে পারে, ভিটামিনস নিতে পারে, মিনারেল নিতে পারে। তারা যদি এগুলো নিতে পারে, তাহলে তাদের থেকে আশা করেন যে কেন তারা সঠিকভাবে পরিশ্রম করেনি, তখন প্রশ্ন করেন। এর আগে একজন যারা হলো মেধা বিক্রি করে খায়, যেমন আমি মেধা বিক্রি করা মানুষ, তাদেরকে বলবো যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করছে, আইটিতে কাজ করছে, যারা চাকরি করে খাচ্ছে, তো তাদের কি করা উচিত? তাদেরও যদি এই পরিমাণ খাদ্য তাদের লিস্টে না থাকে, তারা শেষমেশ সে চলতে পারবে না। তার প্রতিদিনের চলার জন্য যে শক্তি, কার্বোহাইড্রেট থেকে শুরু করে সম্পূর্ণটা আমরা পাচ্ছি কোথা থেকে? আমরা ন্যায্য মূল্যে কিনেই খেতে পাচ্ছি না, পাচ্ছি কোথা থেকে? তো যা খাচ্ছি তা আমাদের সঠিক নয়। আমরা শুধু প্রতিদিন কার্বোহাইড্রেট ইনটেক করি, আমরা প্রোটিন খাই না। আমরা ঠিকমতো মাছ পাই না, মাংস পাই না, ডিম খাওয়ার সামর্থ্য আমাদের বাঙালিদের হারিয়ে গেছে। আমরা ঠিকমতো তেল কিনে নিতে পারছি না, আলু খেয়ে দিন পার করব সেই আলু আমরা ঠিকমতো পাচ্ছি না। এটা ছিল এক সময়কার সময়ে যখন যুদ্ধ হতো, যুদ্ধের পরপর দেশের একটা অরাজক পরিস্থিতি ছিল, মানুষ আটা ঘুটা খাইতো। আমার বাবার মুখে শুনছি যে চাঁদপুরে আমি তো আর যুদ্ধ করতে পারিনি রে, আমি তখন পানি খাওয়াতাম মানুষকে। আর মানুষ যখন ভ্রাম্যমানভাবে একদিক থেকে একদিক হেঁটে যেত, তাদেরকে আমরা ডেকে এনে আটা খাওয়াতাম। আমরা নিজেরাও আটা খেতাম, তারাও আটা খেত। লবণও ঠিকমতো খাবারে দিতে পারতো না। এখন তো আমরা দেখছি যে সেই পরিস্থিতি চলে আসছে। তাহলে সেই 50 বছর ধরে দেশের কী উন্নতিটা হলো? বারে বারে সরকার আসছে, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হয়েছে। আমার কথা হলো, কী উন্নতিটা আমরা শেষমেশ পেলাম? আমরা বারবার মেধাজাতি তৈরি করেছি, শিক্ষিত তৈরি করেছি, কিন্তু কোন শিক্ষায় আমরা পৌঁছাইছি? যখন আমরা দুটো মানুষের সামনে দুটো কথা বলতে হবে, সঠিক জবাবে কথা বলতে পারি না। কেন? আমাদের প্রথম থেকে পুষ্টির ঘাটতি আছে। আমরা সার্বভৌমত্ব আন্দোলন, আমরা চেষ্টা করছি যে পুষ্টিহীনতার ভোগা যত মানুষ আছে, তারা সেখান থেকে যেন আস্তে আস্তে পুষ্টির দিকে যেতে পারে। আমার কথা হলো, খাবার পাওয়া, পেট ভরা, এ দিয়ে চলবে না। তো এই দিয়ে যদি চলতেই হয়, তাহলে জাতি ওইভাবেই চলবে, পঙ্গুর মতো। আমরা চলছি পঙ্গুর মতো, অলরেডি আমরা পঙ্গুদের মতোই চলছি। আমরা একদিকে পাচ্ছি তো আরেকদিকে হারাচ্ছি। আমরা দুটো খেতে গিয়ে যুদ্ধ করছি। তাহলে এই দেশ কি আমাদের কাম্য ছিল? আমরা স্বাধীন জাতি, আমরা বলছি। প্রতি জায়গায় দেখেন আলুর সেই ব্যাপারটা আবার আসছে। ভাইয়া ফুয়াদ ভাই বললেন যে যেটা 20-25 টাকায় আড়ত থেকে আমরা পেয়ে যাই। আমরা সরাসরি কিন্তু কোথায় আসছি? আমরা বাজারে যাচ্ছি, খুচরা ব্যবসায়ীর কাছে 2 কেজি আলু দেন। সেই আলুতেই যদি এত লাভ আমরা করে ফেলি, তাহলে আমরা যদি ব্যবসায়ীরা শুধু নিজেদের চিন্তা করি, পুঁজি 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 চিন্তা করি, তাহলে সার্বিকভাবে পরিস্থিতি আমরা রক্ষা করব কিভাবে? রক্ষার ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকতে হবে সঠিকভাবে উৎপাদন হোক, আমাদের কৃষক সবার আগে শক্তি পাক।
আমার কৃষক পরিশ্রম করবে, দেশের মানুষ হিসেবে সে সবার আগে শক্তিতে, বুদ্ধিতে, সুস্থতায় সে যেন ঠিক থাকে। সে ঠিক থাকলে অর্থের চাকা ঠিক থাকবে। আগেই আপনারা পড়া করেন, পড়ার আগে যদি আপনি তাকে না খাওয়ান, তাকে ঘুমোতে না দেন, সে পরিশ্রম করে সে যদি একটু রেস্ট করতে না পারে, সারাক্ষণ তার চিন্তা থাকে যে আমি কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে খাবে, আমার দেশ কিভাবে খাবে, তাহলে আমরা উন্নতি কিভাবে হব? তাকে তো আপনি চিন্তামুক্ত রাখছেন না। যে কৃষক আমার দেশকে এত সুজলা সুফলা করে দিচ্ছে, আমার দেশ চালাই দিচ্ছে, সেই কৃষকের প্রতি কারোর নজর আছে কি? নাই। এবার বলেন শ্রমিক যারা দিনমজুর, যারা মেইন কাজগুলো করে আমাদেরকে এত সুন্দর করে পোশাকে সুন্দর করে সজ্জিত করে, তাদের জন্য আমাদের চিন্তা আছে কি? আমাদের সেখানেও তো চিন্তা নেই। আমাদের দেশের যে একের পর এক আমি দেখেছি সরকার পরিবর্তন, সরকারের উন্নতি, সরকারের মানে ওই ট্রাইব্যুনালটুকুই সুন্দর থাকে। যারা দেশ চালাচ্ছে আমরা দেখছি খুব চালাচ্ছে, শেষমেশ আমরা যারা ভিকটিম হচ্ছি, আমরা কিন্তু ভিকটিম পরিবাররা কিছু পাচ্ছি না। আমরা দেশের জন্য, দেশের পক্ষ থেকে সার্বভৌমত্ব আন্দোলন চেষ্টা করছি যেন আমাদের যেখানে সংস্কার লাগে আমরা যেন সংস্কারটুকু করতে পারি। আমাদের পাশে থাকুন। আমরা এই খাদ্যদ্রব্যের যে ভেজাল চলছে, এটাকে আমি ভেজাল বলবো, এই ভেজালটুকু নিয়ন্ত্রণ করে কিভাবে একটু স্বস্তিতে খেয়ে, আতপেটা নয়, খেয়ে বাঁচতে পারি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। আমি জনগণের পক্ষ থেকে বলছি, আমাদেরকে আর অভুক্ত রাখবেন না। যদি এইভাবে নিয়ন্ত্রণহীন বাজার দ্রব্যের মূল্য যদি এভাবে বাড়তে থাকে, প্রাইস হাইক বাড়তে থাকে, আসলে আমরা আর বেশি দূর যেতে পারবো না। আর আমরা জনগণ যদি আপনাদের সাথে না থাকি, আপনারা এত কিছু ভেবে লাভ নেই।